আজ আমি একটা সিম্পল টেকনিক শেয়ার করবো। যে আমার কাছে যখন কোনো ক্লাস 11-12 স্টুডেন্ট আসে তখন আমি তাদেরকে খুব সিম্পল কয়েকটা প্রশ্ন করি। আজকের দিনে হেলথ কেয়ার আর লাইফ সায়েন্সের অসংখ্য কেরিয়ার অপশনস আছে, আর এই কেরিয়ার পাথগুলোতে ইন্ডিয়া ও অ্যাব্রোড ইনক্লুডিং জার্মানিতে সব জায়গাতেই প্রচুর ডিমান্ড। গত কয়েকদিনে আমার বেশ কয়েকজন নিট অ্যাসপিরেন্টসের সঙ্গে কথা হয়েছে। তাদের মধ্যে কেউ 5 বছর ধরে চেষ্টা করেছে, কেউ 4 বছর চেষ্টা করার পর শেষমেশ হাল ছেড়ে এখন অন্য দেশে ডাক্তারি পড়তে যাচ্ছে, আর বাকিরা 2-3 বছর চেষ্টা করেও সফল হতে পারেনি। সবারই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই সাধারণ, আর 2-1 জন অত্যন্ত গরিব পরিবারের। এটা সাকসেসফুল না হওয়ার পিছনে কারণ কি, আর কিভাবে সেটা ওভারকাম করা যায়? আজ আমি একটা সিম্পল টেকনিক শেয়ার করবো, যেটা দিয়ে তুমি নিজেই খুব সহজে ডিসাইড করতে পারবে যে নিটের জন্য তুমি ইয়ার ড্রপ করবে কি না। আর যদি নিট বা মেডিসিনের লাইন চুজ না করে হেলথ কেয়ার বা বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট বা কোনো কোর্স নিয়ে পড়ে কেরিয়ার করতে চাও, তাহলে কী ধরনের অল্টারনেটিভ কেরিয়ার পাথ বেছে নিতে পারো। হাই, আমি মোস্তাফা, জার্মানিতে একজন হেলথ কেয়ার রিসার্চার হিসেবে কাজ করি। এই ভিডিওটা শুধু স্টুডেন্টদের জন্য নয়, সঙ্গে পেরেন্টসদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটা এমন একটা ডিসিশন যেটা শুধু স্টুডেন্টের নয়, পুরো ফ্যামিলির ফিউচারকে এফেক্ট করে। আমাদের সোসাইটিতে এখন একটা মিসকনসেপশন আছে যে সায়েন্স নিয়ে পড়া মানেই হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। এর বাইরেও যে একটা বিশাল দুনিয়া আছে, সেটা অনেক সময় অ্যাওয়ারনেস বা ল্যাক অফ ইনফরমেশনের কারণে কেরিয়ার চুজ করতে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে ফেলি। নিট একটা হাইলি কম্পিটিটিভ এক্সাম। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী নিটের সাকসেস রেট মাত্র 2% মতো। বছরের পর বছর ইয়ার ড্রপ দেওয়া বা সময় নষ্ট করা, টাকা খরচ করা, এত বড় একটা ঝুঁকি নেওয়া কি সবার উচিত? মোটেও না। তার মানে এটাও না যে কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবে না। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ইন্ট্রোস্পেক্ট করা, মানে নিজেকে ভালো করে চেনা, নিজেকে জানা। আমার কাছে যখন কোনো ক্লাস 11-12 স্টুডেন্ট আসে যারা নিট দেওয়ার জন্য প্ল্যান করছে, তখন আমি তাদেরকে খুব সিম্পল কয়েকটা প্রশ্ন করি। আর বেশিরভাগ সময় তারা নিজেরাই বুঝতে পারে যে নিট বা এমবিএস তাদের জন্যে কি না। আমাকে আলাদা করে আর তাদেরকে কিছু বলার দরকার হয় না। আমি সাধারণত এই প্রশ্নগুলো করি। প্রথম প্রশ্ন হলো যে ক্লাস 10-এ কত নাম্বার বা কত পার্সেন্টেজ পেয়েছো। দ্বিতীয় প্রশ্ন যে তোমার ক্লাসে কতজন স্টুডেন্ট, আর সেখানে অন অ্যান এভারেজ তোমার র্যাঙ্ক কত। আর এখন প্রতিদিন কতক্ষণ করে পড়াশোনা করো, বা ক্লাস 11-12-এ কতক্ষণ পড়াশোনা করতে। এরকম আরও কয়েকটা ছোট ছোট প্রশ্ন করি। প্রশ্নগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তবটা তো মানতেই হবে। ক্লাসে যদি 40-50 জন স্টুডেন্ট থাকে, আর সেখানে তুমি যদি অন্তত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে প্রথম সারির মধ্যে না থাকো, তাহলে অল ইন্ডিয়া বেসিসে টপ 2%-এর মধ্যে যাওয়াটা কতটা রিয়ালিস্টিক সেটা অন্তত একবার ভেবে দেখা উচিত। এর সঙ্গে এত কম্পিটিটিভ এক্সামে দিনে মিনিমাম 10 ঘন্টা ফোকাসড হয়ে যদি পড়তে না পারো, তাহলে সফল হওয়াটা খুবই কঠিন। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে কেউ এইচএসে 70% পেয়েও নিট ক্র্যাক করেছে। এমন এক্সাম্পল অবশ্যই আছে, কিন্তু ওগুলো এক্সেপশন, কোনো রুল নাই। যদি সব স্টুডেন্টস বা পেরেন্টস এই ব্যতিক্রম ঘটনাগুলোকে সাধারণ নিয়ম ধরে নেন, তাহলে আশানুরূপ ফল না হওয়াটাই স্বাভাবিক। সিনেমায় 12th ফেল দেখে আমাদের খুব ভালো লাগে। মনোজ শর্মার যে লড়াই আমাদের মোটিভেট করে, কিন্তু মনে রাখতে হবে যে উনি যে কঠিন পরিশ্রম করেছেন, যে মোটিভেশন নিয়ে বছরের পর বছর কনসিস্টেন্টলি পড়াশোনা করেছেন, সেই পরিশ্রম আর বছরের পর বছর ধৈর্যের পরীক্ষা দেওয়ার ক্ষমতা সবার থাকে না। এটা মেনে নিতেই হবে। আর পেরেন্টসদের কাছে আমার অনুরোধ যে শুধু সমাজ কি বলবে সেটা ভেবে ছেলে মেয়েদের উপর নিজের স্বপ্ন চাপিয়ে দেবেন না। তাদেরকে চুজ করতে দিন তারা কি করতে চায়। 21 শতাব্দীতে এসেও এখনও শুনতে হয় আব্বা নেহি মানেঙ্গে। এটা সত্যিই আনফর্চুনেট। আর কোনো স্টুডেন্ট যদি বলে যে সে জি জান লাগিয়ে নিট ক্র্যাক করার জন্য চেষ্টা করবে, তাহলে অবশ্যই তাকে সুযোগটাও দিন। কিন্তু এটা যেন সে মনে রাখে যে তাকে কনসিস্টেন্টলি প্রতিদিন 10-12 ঘন্টা করে পড়তেই হবে। বিলিভ মি, এর কোনো শর্টকাট নেই। আর ম্যাক্সিমাম 2 বছর ট্রাই করার পর অবশ্যই 3rd ইয়ার ড্রপ দেওয়ার আগে যেন ভেবে দেখা হয় যে আদেও এটা উচিত হচ্ছে কিনা। আমার মতে বেশি সময় নষ্ট না করে অন্য কেরিয়ার পাথ নিয়ে এগোনোর কথা ভাবা বেশি ভালো। এবার আসি নিট ডিসিশন মেকিং টেকনিকের সেই কোশ্চেন চেকলিস্টে। এই প্রশ্নগুলো প্রত্যেক নিট অ্যাসপিরেন্টসের অবশ্যই নিজেকে করা উচিত। প্রথম প্রশ্ন হলো যে ক্লাস 10-12-এর অ্যাটলিস্ট সায়েন্স সাবজেক্টসগুলোতে তুমি কি কনসিস্টেন্টলি খুব ভালো রেজাল্ট করতে, অ্যাটলিস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে। দ্বিতীয় প্রশ্ন হলো যে তুমি কি লাস্ট মিনিট প্রিপারেশনে বিশ্বাসী, মানে জাস্ট এক্সামের কিছুদিন আগে পড়াশোনা করো, না বছরের প্রতিটি দিন তুমি নিয়মিত পড়াশোনা করতে পারো। নিটের সাকসেসের জন্য কনসিস্টেন্সি ম্যান্ডেটরি। তৃতীয় প্রশ্ন হলো যে প্রতিদিন 10-12 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ার মতো ধৈর্য কি তোমার আছে। এটা কোনো এক্সাজারেশন নয়, এটাই রিয়ালিটি। ফোর্থ কোশ্চেন হলো যে আগামী 1-2 বছর সোশ্যাল মিডিয়া, ফেস্টিভ্যাল আর বন্ধুদের আড্ডা থেকে নিজেকে প্রায় পুরোপুরি দূরে রাখার জন্য কি তুমি প্রস্তুত। ফিফথ কোশ্চেন হলো যে যদি তুমি ফার্স্ট বা সেকেন্ড অ্যাটেম্পটে নিটে সফল না হও, তাহলে তোমার কাছে কি কোনো অল্টারনেটিভ কেরিয়ার প্ল্যান বা প্ল্যান বি আছে। এই প্রশ্নগুলোর অনেস্ট আনসার দেওয়ার পরে নিটের দিকে এগোনো উচিত। এটাই আমার সাজেশন। বাই দ্য ওয়ে, এই প্রশ্নগুলো কি তোমার ডিসিশন নিতে সাহায্য করেছে? কমেন্টে ইয়েস লিখে জানিও।
ধরো রিয়ালিটি চেকের পর তুমি এমবিবিএস করতে চাইছো না, তার মানে লাইফ শেষ হয়ে গেলে এমন নয়। আজকের দিনে হেলথ কেয়ার আর লাইফ সায়েন্সে অসংখ্য কেরিয়ার অপশানস আছে। আর এই কেরিয়ার পাথগুলোতে ইন্ডিয়া ও অ্যাব্রোড ইনক্লুডিং জার্মানিতে সব জায়গাতেই প্রচুর ডিম্যান্ড। যেমন বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এইগুলো নিয়ে পড়লে ভ্যাকসিন ডেভেলপমেন্ট, রিসার্চ ল্যাব, ফার্মা ইন্ডাস্ট্রিতে অনেক কাজের সুযোগ আছে। তারপর যেমন জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি নিয়ে পড়লে জিন থেরাপি বা জেনেটিক কাউন্সিলিংয়ের মতো দ্রুত বাড়তে থাকে এই ফিল্ডগুলোতে নিয়ার ফিউচারে অনেক কেরিয়ার অপরচুনিটিস তৈরি হবে। বায়ো ইনফরমেটিক্স, এটা হচ্ছে বায়োলজি আর কম্পিউটার সায়েন্সের কম্বিনেশন। যাদের বায়োলজি ভালো লাগে আবার কোডিংয়েও ইন্টারেস্ট আছে, তাদের জন্য এটা একটা দারুণ কেরিয়ার অপশনস হতে পারে। তারপরে হচ্ছে সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ, ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সিলিং, এই দুই ক্ষেত্রেই ডিম্যান্ড প্রতিনিয়ত বাড়ছে। এরপর আছে ফার্মেসি, কেউ ফার্মেসি নিয়ে পড়ে ফার্মা ইন্ডাস্ট্রি, রিসার্চ, রিটেল, এছাড়াও অন্যান্য কেরিয়ার অপরচুনিটিস সেখানেও আছে। এরপর এগ্রিকালচারাল সায়েন্স বা হর্টিকালচার, এইগুলো নিয়ে কেউ পড়তে পারো। অ্যাগ্রোটেক ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর অপরচুনিটিস তৈরি হচ্ছে। এরপর অকুপেশনাল থেরাপি, রেডিও টেকনোলজি, অপটোমেট্রি, এগুলোতে তুলনামূলকভাবে কম্পিটিশন কম, কিন্তু খুবই স্টেবল কেরিয়ার অপশন। বিএসসি নার্সিং, এটাও খুবই স্টেবল কেরিয়ার। বিএমএলটি, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এটা প্যাথোলজি বা ডায়াগনস্টিক ল্যাবে, এটা খুবই আন্ডাররেটেড কিন্তু লং টার্মে বেশ স্টেবল কেরিয়ার দিতে পারে। অ্যাট দ্য এন্ড সব স্টুডেন্টসদের ইন্টারেস্ট, প্যাশন, অ্যাপটিটিউড, পার্সোনালিটি সব একরকম হয় না, তাই সবার কেরিয়ার পাথও এক হতে পারে না। প্রত্যেকের স্ট্রেংথ, উইকনেস এবং অন্যান্য অ্যাট্রিবিউটস অনুযায়ী কেরিয়ার ডিসিশন নেওয়া উচিত। এরপরেও যদি কোনো স্পেসিফিক কেরিয়ার পাথ নিয়ে জানতে চাও তাহলে কমেন্টে জানিও। সবশেষে শুধু এটাই বলবো যে নিট মানেই জীবন নয়। নিটের বাইরেও হয়তো তোমার জন্য এমন অনেক রাস্তা খোলা আছে যেখানে তুমি আরও বেশি সফল হতে পারো। তাই দৌড়ে নামার আগে একবার আয়নার সামনে নিজেকেই জিজ্ঞাসা করো, তুমি কি সত্যিই এই লড়াইয়ের জন্য প্রস্তুত? আমি তোমাকে নিট দিতে ডিসকারেজ করছি না। যদি তোমার একাডেমিক ফাউন্ডেশন খুব স্ট্রং হয়, যদি তুমি কনসিস্টেন্টলি পড়াশোনা করতে পারো আর তুমি যদি সত্যিই ডাক্তার হতে চাও তাহলে অবশ্যই চেষ্টা করো। আমি শুধু চাই যে এই ডিসিশনটা ইমোশন বা ফ্যামিলি প্রেশার থেকে নয়, রিয়েলিটিটা বুঝে তবে এই ডিসিশনটা নাও। নিটের নেশায় সব কিছু ভুলে যাওয়ার আগে নিজের সঙ্গে একবার সত্যি কথা বলো। হয়তো তোমার জন্য অন্য সুন্দর কোনো এক ভবিষ্যৎ অপেক্ষা করছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হবে পরের ভিডিওতে।